আসসালামু আলাইকুম। আজকে আমি বইটি আসতে পারে এমন একটা সম্ভাব্য সমস্যা নিয়ে আলোচনা করব। এই সমস্যাটা ফিজিক্সের ফার্স্ট পেপারের 5th চ্যাপ্টার অর্থাৎ ওয়ার্ক এনার্জি পাওয়ার যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের একটা সমস্যা বা প্রবলেম। তো দেখো সমস্যায় কী বলা হচ্ছে, আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তের ওপর এম ভরের একটি শিকল রাখা আছে, ওই শিকলের বিভব শক্তির মান নির্ণয় করো। তার মানে আমাদের কাছে একটা সেমি সার্কেল রাখা আছে, এই সেমি সার্কেলের ওপর একটা শিকল রাখা আছে। আমাদের বলা হচ্ছে এই শিকলের ভর যদি এম হয় তাহলে এই বিভব শক্তি কত হবে। তাহলে বলো, আমরা বিভব শক্তির যে সূত্র জানি যে ইউ ইজিক্যাল টু এম জি এইচ, আমরা এই সূত্রের সাহায্যে আমরা কি এই শিকলের বিভব শক্তি নির্ণয় করতে পারবো? অ্যান্সার হচ্ছে আমরা পারবো না। কেন পারবো না? কারণ দেখো এই সূত্রটা তখনই অ্যাপ্লাই করতে পারতাম যদি আমার শিকলটা কেমন থাকতো, হরিজন্টালি থাকতো এবং ভূমি থেকে এই উচ্চতায় থাকতো। তাহলে যদি শিকলের সমস্ত অংশ হরিজন্টাল থাকতো এবং ভূমি থেকে যদি এই উচ্চতায় থাকতো, সেই ক্ষেত্রে আমরা ইউ ইজিক্যাল টু এম জি এইচ এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম। বাট আমাদের শিকলটা যেহেতু এই সেমি সার্কেলের উপর দিয়ে সরানো রয়েছে, যার ফলে এর কিছু ভর রয়েছে উপরে, কিছু ভর রয়েছে নিচে, কিছু ভর রয়েছে মাঝে। তার মানে এই ভরটা সমস্ত অংশ জুড়ে, সমস্ত সেমি সার্কেল জুড়ে সরানো অবস্থায় রয়েছে। এর জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিভব শক্তি নির্ণয় করতে গেলে কী করতে হবে? তো আমরা ফার্স্টে কী করব, একটা ক্ষুদ্র দৈর্ঘ্য বিবেচনা করব। ওই ক্ষুদ্র দৈর্ঘ্যের তাহলে কী পাবো, ক্ষুদ্র ভর পাবো। সেই ভর, ওই ক্ষুদ্র ভরের আমরা বিভব শক্তি হিসাব করব। তাহলে আমরা কী বললাম, ফার্স্টে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য বিবেচনা করব, সেই ক্ষুদ্র দৈর্ঘ্যের ক্ষুদ্র ভর পাওয়া যাবে, সেই ক্ষুদ্র ভরটার আমরা বিভব শক্তি হিসাব করব। দেন আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে সমস্ত অংশের বিভব শক্তি হিসাব করব। তাহলে সামারিটা আশা করি বোঝা গেছে। আরেকবার বলি যে আমরা একটা ক্ষুদ্র দৈর্ঘ্য বিবেচনা করব, সেই ক্ষুদ্র দৈর্ঘ্যের একটা ক্ষুদ্র ভর থাকবে, আর ওই ক্ষুদ্র ভরের আমরা বিভব শক্তি হিসাব করব। দেন ওই বিভব শক্তিটাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে সমস্ত অংশের বিভব শক্তি নির্ণয় করব। তো আসো শুরু করি। তাহলে আমরা ফার্স্টে কী করছি, আমরা এই ভূমি থেকে থিটা কৌণিক দূরত্বে ডিএল দৈর্ঘ্য বিবেচনা করছি। তাহলে এই যে দৈর্ঘ্যটা কত, ডিএল। এখন দেখো এই যে ডিএল দৈর্ঘ্যটা আমরা বিবেচনা করলাম, এই ডিএল দৈর্ঘ্যটা অবশ্যই কী করবে, আমাদের কেন্দ্রের সাথে একটা কোণ উৎপন্ন করবে, সেই কোণটাকে আমরা বিবেচনা করছি ডি থিটা। এখন দেখো এই যে ডিএল দৈর্ঘ্য, এই ডিএল দৈর্ঘ্যের তো আমাদের একটা ভর থাকবে, কারণ ডিএল দৈর্ঘ্যটা কিসের, শিকলের ডিএল দৈর্ঘ্য। তাহলে এই ডিএল দৈর্ঘ্যের ভরটা আমরা বিবেচনা করছি ডিএম। তাহলে আমাদের এই ডিএম এর এই বিভব শক্তির হিসাব করতে হবে। তো দেখো আমরা ডিএম যেহেতু ক্ষুদ্র ভর, তাহলে ক্ষুদ্র ভরের বিভব শক্তি ক্ষুদ্র হবে। তো আমরা যেহেতু বিভব শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করি, আর ক্ষুদ্র বিভব শক্তি বলতে আমরা ডিইউ বুঝি, তাহলে ডিইউ ইজিক্যাল টু কী হবে, ডিএম জি এইচ। এখন এই এইচটা কি, এইচ হচ্ছে ভূমি থেকে উচ্চতা। তো দেখো ডিএল দৈর্ঘ্যটা ভূমি থেকে কত উচ্চতায় রয়েছে, তো আমরা ধরছি এই ডিএল দৈর্ঘ্যটা ভূমি থেকে এইচ উচ্চতায় রয়েছে। এখন দেখো এইচের মান কিন্তু আমাদের দেওয়া নাই, কিন্তু আর এর মান দেওয়া আছে। এই ও থেকে এ বৃত্তের এই যে সেমি সার্কেলটা রয়েছে, এর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর দেওয়া আছে। তার মানে আমাকে এইচটাকে আরে কনভার্ট করতে হবে। কেন কনভার্ট করবো, কারণ প্রশ্নে এইচ দেওয়া নাই, আমার আর দেওয়া আছে। তো দেখো এখানে আমাদের একটা ত্রিভুজ তৈরি হয়েছে। ত্রিভুজটা কিছুটা এরকম, যে এটা হচ্ছে আমাদের হাইট এইচ, এটা হচ্ছে আমাদের হাইপোটেনাস আর, আর এই যে অংশটা এটা হচ্ছে ভূমি, আর এখানে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটা হচ্ছে থিটা। তো দেখো লম্ব আর অতিভুজ এই দুটোর মধ্যে সম্পর্ক রিলেট করে কোন ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তো আমরা জানি সাইন থিটা ইজিক্যাল টু কি, সাইন থিটা ইজিক্যাল টু হাইট বাই হাইপোটেনাস। তাহলে এখান থেকে দেখো এইচ ইজিক্যাল টু আমরা বলতে পারি আর সাইন থিটা। তাহলে দেখো এই এইচের মানটা আমরা কী করছি, আর এ কনভার্ট করে নিয়েছি। তাহলে আমরা এখানে বসাই দিই ডিএম জি, এইচের কাছে কী বসাবো, আর সাইন থিটা। তাহলে আমরা ডিইউ ইজিক্যাল টু পেয়ে গেছি কিন্তু। তাহলে দেখো এই যে ডিএম যে ক্ষুদ্র ভরটা ছিল, সেই ক্ষুদ্র ভরটার বিভব শক্তি ডিইউ, এবং ডিইউ এর মান কত, ডিএম জি আর সাইন থিটা। বাট আমাদের কী করা লাগবে, সম্পূর্ণ অংশের বিভব শক্তি হিসাব করতে হবে। তাহলে সম্পূর্ণ অংশের বিভব শক্তি হিসাব করতে গেলে কী করা লাগবে, এই যে ক্ষুদ্র অংশের যে বিভব শক্তিটা ডিইউ, এটাকে ইন্টিগ্রেশন করা লাগবে। তাহলে আমরা বললাম যে ইউ ইজিক্যাল টু কী হবে, ইন্টিগ্রেশন অফ ডিইউ হবে। তাহলে আমরা ডিইউ এর মানটা বসাই দিই। মান কত ছিল আমাদের, ডিএম জি আর সাইন থিটা। তো দেখো জি আর আর এ দুটো কিন্তু কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট আমরা বাইরে বের করে নিলাম, জি আর ইন্টিগ্রেশন সাইন থিটা ইন্টু ডিএম। এখন দেখো আমাদের সমস্যা সৃষ্টি হয়েছে যে দেওয়া আছে সাইন থিটা, কিন্তু আমার ইন্টিগ্রেশন করতে বলছে কার সাপেক্ষে, ডিএম এর সাপেক্ষে, যেটা সম্ভব না। আমরা যদি এখানে ডিএম রাখি তাহলে অবশ্যই আমাকে এম এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। আর যেহেতু এখানে থিটা রয়েছে,
তাহলে আমাকে অবশ্যই যদি থিটার সাপেক্ষে ক্যালকুলেশন করতে হয় এখানে ডি থিটা নিয়ে আসা লাগবে। তাহলে হয় আমাকে ভরকে থিটায় কনভার্ট করতে হবে অথবা থিটাকে ভরে কনভার্ট করতে হবে। আমরা কি করব, এই ভরটাকে থিটাতে কনভার্ট করব। এখন কিভাবে, তো দেখো এই ডিএম ভরটা কোন ভর, ডিএমটা হচ্ছে এই ডিএল ক্ষুদ্র অংশের ভর। তাহলে ক্ষুদ্র অংশের ভরটা আমরা আগে নির্ণয় করব। তো দেখো এই ভরটা কীভাবে নির্ণয় করা যায়, তো আমাদের বলে রাখছিল যে সম্পূর্ণ শিকলের ভর হচ্ছে m এবং সম্পূর্ণ শিকলটা কতটুকু জায়গা জুড়ে রয়েছে। তো দেখো আমরা বৃত্তের পরিধি কি জানি, আমরা জানি বৃত্তের সার্কামফারেন্স আছে হচ্ছে 2πr, অর্থাৎ বৃত্তের পরিধি হচ্ছে 2πr, কিন্তু এখানে আমার কি রয়েছে অর্ধবৃত্ত রয়েছে। তাহলে অর্ধবৃত্তের পরিধি কত হবে 2πr/2, তার মানে πr আসবে। তাহলে আমি বলতে পারি আমাদের সম্পূর্ণ ভরটা এই πr দৈর্ঘ্যে বিস্তৃত অবস্থায় রয়েছে। তাহলে একক দৈর্ঘ্যে কত ভর হবে, একক দৈর্ঘ্যে ভর হবে m/πr। আমাদের লাগবে কোন দৈর্ঘ্যের ভর, ডিএল দৈর্ঘ্যের ভর। তাহলে ডিএল দৈর্ঘ্যের ভর কত হবে, ডিএল দৈর্ঘ্যের ভর হবে m × ডিএল বাই হচ্ছে πr। তাহলে দেখো এই যে ডিএম দৈর্ঘ্যের যে ভরটা পাইলাম সেটাই তো আমার ডিএম। তাহলে এটা সমান আমরা কি বলতে পারি, এটা সমান বলতে পারি ডিএম। তাহলে দেখো আমার ডিএম এর মান পাওয়া হয়ে গেছে। তাহলে ডিএম এর মানটা কিন্তু বসাই দিই। তাহলে আসবে GR ইন্টিগ্রেশন সাইন থিটা ইন্টু m ডিএল বাই πr। তো দেখো m/r এই তিনটে কিন্তু কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে। তাহলে বাইরে নিয়ে আসি GR ইন্টু m আর নিচে আমাদের πr ইন্টিগ্রেশন সাইন থিটা ইন্টু ডিএল। তো দেখো আমাদের কিন্তু এখনও সমস্যা শেষ হয় নাই, কারণ আমাদের ডি থিটা নিয়ে আসতে হবে, কিন্তু আসছে কি ডিএল। তাহলে যেহেতু ডিএল আসছে ডিএলটাকে কনভার্ট করতে হবে। কীভাবে কনভার্ট করব, তো দেখো কনভার্ট করার আমাদের আরেকটা সূত্র জানা আছে, আমরা 9-10 সূত্র পড়ছিলাম যে এস ইজিক্যাল টু কী ছিল r ইন্টু থিটা। এসটা কি, এসটা হচ্ছে আমাদের বৃত্তের পরিধির একটা অংশ বা বলতে পারি পরিধি, আর তো ব্যাসার্ধ আর থিটা কি কনিক সরণ। তো দেখো আমরা যেহেতু ডিএল দৈর্ঘ্য ছোট্ট দৈর্ঘ্য, তাহলে ডিএল ইজিক্যাল টু কী হবে r ইন্টু ডি থিটা। এই যে পিচ্ছি ত্রিভুজটা আমাদের রয়েছে ভিতরে যে ছোট ত্রিভুজ, এই ছোট ত্রিভুজটা বিবেচনা করলে আমাদের এটা আসে, যেটা হচ্ছে ডিএল, এই ব্যাসার্ধ ছিল r, আর এখানে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটা হচ্ছে কি ডি থিটা। তাহলে ডিএল ইজিক্যাল টু কী আসবে, r ডি থিটা আসবে। তাহলে দেখো আমাদের ডি থিটা নিয়ে আসার প্রয়োজন ছিল, এই কনভার্সন করার মাধ্যমে কিন্তু আমরা ডিএলটাকে ডি থিটায় কনভার্ট করতে পারছি। তাহলে আমরা কি লিখবো, ডিএল এর কাছে r ডি থিটা লিখবো। তাহলে আমরা পাচ্ছি ইউ ইজিক্যাল টু GRm বাই πr ইন্টিগ্রেশন সাইন থিটা ইন্টু r ডি থিটা। মনে রাখো কিন্তু আমরা r ডি থিটা কীভাবে পেলাম, যে ডিএল ইজিক্যাল টু আমাদের ছিল r ডি থিটা, সূত্রের মাধ্যমে পেলাম। এখন দেখো আমাদের 8টা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো। এখন এখানে উপরে একটা আর রয়েছে, নিচে একটা আর রয়েছে, ক্যান্সেল আউট হয়। তাহলে আমাদের থাকে GM আর ভেতরে 8টা বাইরে আসলো বাই হচ্ছে পাই ইন্টিগ্রেশন সাইন থিটা ইন্টু ডি থিটা। তো দেখো এখন কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো বা ইন্টিগ্রেশন করতে পারবো, কারণ যে ডি থিটার সাপেক্ষে সাইন থিটাকে ইন্টিগ্রেশন করা যায়। এখন দেখো আমাদের লিমিট বহাই হবে, কোন থেকে কোন পর্যন্ত হিসাব করব। তো দেখো আমার এ থেকে শুরু করে আমাকে কী করতে হবে, এই সম্পূর্ণ অংশটা অর্থাৎ বি পর্যন্ত ইন্ডিকেশনের মধ্যে রাখতে হবে, কারণ যেহেতু আমার এ থেকে বি পর্যন্ত আমাদের কি রাখা আছে, ওই শিকলটা রাখা আছে। তাহলে এতে থিটার মান কত হবে, এতে থিটার মান হবে আছে 0, আর এই বিতে থিটার মান কত হবে পাই, কারণ এই যে এক সরল কোণ সৃষ্টি হয়েছে, এই এক সরল কোণ সময় আমরা কি জানি 180 ডিগ্রি জানি। তাহলে আমাদের আপার লিমিট হবে পাই আর লোয়ার লিমিট হবে 0। এখন দেখো এখানে ক্যালকুলেশন করলে আমাদের কত থাকে, GMR বা RM যাই লিখি, সাইনকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, cos থিটা পাওয়া যায়, সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় cos থিটা, আর লিমিট কি হবে আপার লিমিট পাই লোয়ার লিমিট 0। এখন দেখো পরের লাইনে আমাদের GRM বাই পাই ইন্টু cos থিটা। তাহলে আমি যদি আপার লিমিট বসাই তাহলে cos 180 মান কত -1, তাহলে মাইনাস ইন্টু -1 গুণ করলে কি আসে +1 আসে। সূত্রের আমাদের মাইনাস আর এই মাইনাসের যে প্লাস আছে, আমি এক লাইন বেশি করে দিচ্ছি, মাইনাসটা মনে করুন আমরা বাইরে বের করছি, তাহলে বাইরে বের করলে শুধু থাকে cos থিটা, আপার লিমিট থাকবে হচ্ছে আমাদের পাই, লোয়ার লিমিট থাকবে 0। পরের লাইনে আমাদের কী পাওয়া যাবে, GRM বাই পাই মাইনাস, এখন দেখো আপার লিমিট হচ্ছে পাই মানে 180 ডিগ্রি, cos 180 মান -1 আর সূত্রের মাইনাস, তাহলে cos পাই মাইনাস cos 0। তো এর হিসাব করলে দেখবে যে আমাদের কি আসছে -1 -1 আসছে, অর্থাৎ -2 আসবে, মাইনাসে মাইনাসে প্লাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস আসলে আমি ফাইনালি কী বলতে পারবো, GRM বাই পাই ইন্টু 2। তো এটাকে দেখো এভাবে লেখা যায় যে ইউ ইজিক্যাল টু GM ইন্টু 2R বাই পাই লেখা যায়। তো এটাই হচ্ছে আমাদের এই সেমি সার্কেলের উপর যে শিকলটা ছিল সেই শিকলের বিভব শক্তি।
তাহলে আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো বা এই ম্যাথটা বুঝতে পারছো। তাহলে যদি এই ম্যাথটা বুঝতে পারো তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে, যদি আমাদের এটা সেমি সার্কেল না হয়ে যদি আমাদের 1/4 দেওয়া থাকতো, অর্থাৎ এতটুক পর্যন্ত দেওয়া থাকতো, আমাদের বলা আছে যে এই এতটুক শিকলের ভর m, আর এই যে সার্কেলটার অর্থাৎ কোয়ার্টারটা বিবেচনা করছি, এই কোয়ার্টারটা যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ হচ্ছে আমাদের r, বা বলতে পারো যে এটা যে বৃত্তের 1/4 সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r। তোমার কাছে প্রশ্ন বলছে তাহলে এই শিকলটার বিভব কত হবে, তোমরা হিসাব করে রেখো। তো হিসাব করে দেখবা যে আমাদের সেম মানটা আসতো, অর্থাৎ u = mg × 2r/π, এই মানটাই আমাদের আসবে। তো তোমরা একটু চেক করে দেখতে পারো। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।